শুরু হচ্ছে লেখক সুকান্ত মাইতির কলমে শ্মশান পাড়ের চপের দোকান। শ্রাবণের মাঝামাঝি সময়, চারিদিক যেন জলের রাজত্বে বন্দী। মেঘের দল দুপুর থেকেই পাক খেতে খেতে আকাশের সমস্ত আলো হরণ করে নিয়েছে। সন্ধ্যা নামতেই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি, ঠিক যেন কারো কাঁধের ঝাঁপি খুলে গেছে। রাস্তার ধারে তাল গাছ, নারকেল গাছ আর বাঁশ ঝাড়গুলো দমকা হাওয়ার তোড়ে মাথা নাড়ছে বারবার। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে যেন পুরো গ্রাম এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠছে, তারপর আবার সেই চিরচেনা অন্ধকারে ডুবে যাচ্ছে। বৃষ্টির শব্দ আর হাওয়ার গর্জনে যেন একটা গা ছমছমে ছায়া চেপে বসেছে সমগ্র গ্রামটা জুড়ে। এইরকম একটা রাতে নেওড়াডাঙ্গা গ্রামের মোড়ের ঠিক কোনায় বসে আছে সে বিখ্যাত চপের দোকান, ভজাদার চপের ঠেক। ছনের ছাউনি দেওয়া ছোট্ট ঘর, সামনে একখানা বড় কড়াইতে ফুটন্ত তেলে একের পর এক বেগুনি, আলুর চপ, লঙ্কার চপ এসব ভাজছেন ভজাদা। চপ ভাজার ঝাঁঝর ঝাঁঝর শব্দ আর সেই গরম তেলের ঝাঁকুনির গন্ধ যেন মিশে যাচ্ছে বৃষ্টিতে। তবে এই দোকানটা থেকে শ্মশানটা খুব একটা দূরে নয়, কাছেই। এই বর্ষার মধ্যেও কারা যেন মৃতদেহ সৎকার করার জন্য সেখানে এসেছে। দূর থেকে হ্যারিকেনের বাতির আলোগুলো দেখা যাচ্ছে, ভেসে আসছে হরির ধ্বনি। দোকানের ভিতরে কাঠের বেঞ্চে বসে আছে 5-6 জন গায়েন লোক। কেউ গামছা কাঁধে ঝুলিয়ে, কেউ আবার জবু থবু হয়ে বসে আছে। কারোর হাতে চায়ের ভাঁড়, কেউ আবার তেল চপে কামড় বসিয়ে গল্পে মশগুল। হঠাৎ দোকানের মধ্যে একটু সাড়া পড়ে গেল। কানে কানে একজন বলল, ওই দেখো, রামশঙ্কর বাবু আসছে। এই মানুষটাকে রোজকার আড্ডায় দেখা যায় না। বয়স 70-এর কোঠায় হলেও চোখে মুখে তেজ এখনো যেন এক যুবকের মতো। দীর্ঘদেহী, কপালে চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি এবং সেই সঙ্গে এক রাশ রহস্য। কেউ কেউ বলে তিনি নাকি তন্ত্র সাধক, কেউ বলে ভবঘুরে, কেউ আবার বলেন ওনার শরীরের ভেতরেই নাকি দেবতা থাকে। আজ অনেকদিন পর ভজাদার দোকানে এসেছেন উনি। উপস্থিতদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনার ছায়া। কে আগে গল্প শোনার অনুরোধ করবে সেই নিয়ে যেন নীরব প্রতিযোগিতা। শেষে পচা বলে উঠল, দাদু, আজ একটা নতুন কাহিনী বলো না। সেই শ্মশানের ভূতের গল্পটা সেদিন শুনে আমার রাতের ঘুম উড়ে গেছিল। রামশঙ্কর বাবু ভুরু কুচকে তাকালে। তোরা সব আজকালকার চ্যাংড়া ছেলে, গল্প শুনে আমার পিঠ পিছে হাসাহাসি করিস। বলিস আমি গাঁজা ঘুরি বকেছি, তাহলে কি আর গল্প শোনানোর কোনো মানে হয়? দলের মধ্যে থেমে গেল শব্দ। মাথা নিচু করে নেপাল বলল, ভুল হয়ে গেছে দাদু, ওইসব কথা ভাববেন না। আজ এমন একটা গল্প বলুন যাতে আমাদের মুখ দিয়ে কোনো শব্দ না বেরে। একটু নীরবতা, তারপর রামশঙ্কর দাদু হেসে বললেন, ছোট বাচ্চারা যখন ভুল করে তখন তো বুড়োদের ক্ষমা করে দিতেই হয়। তবে শোন, আজ তোদের একটা ঘটনা বলছি, মন দিয়ে শুনবি। কেউ যদি মাঝপথে প্রশ্ন করিস তবে আমি কিন্তু গল্প থামিয়ে দেব। পচা বলল, এই মুখে গামছা গুজে বসে থাকলাম দাদু, তুমি বলো। তখন হঠাৎ যেন বাতাসের গতি একটু বেড়ে গেল। এক ঝলক বিদ্যুৎ ঝলকে দোকান ঘর কেঁপে উঠল। বাইরে বৃষ্টির ধারা আরো তীব্র। এই ঘটনাটা প্রায় 30 বছর আগের। সেবার আমি 6 মাস ধরে গঙ্গার তীর ঘেঁষে ঘেঁষে ঘুরে তন্ত্র সাধনা করছিলাম। কোনো গ্রাম, কোনো শ্মশান বাদ দিইনি। ভৈরব স্থান, খরাঙ্গাছি আর যমুনার ধারে যেখানেই যেতাম
সেখানে থেকেই যেতাম দিনের পর দিন। এক সাধুর সংস্পর্শে এসে আমি কিছু বিদ্যা শিখেছিলাম, জটিল কিছু উপাচার, যার নাম সাধারণ মানুষ উচ্চারণ করতেও ভয় পায়। তবু বলি, খুব বড় কিছু না, সামান্য কিছু দরজা খুলতে পারি আমি, যা চোখে দেখা যায় না। সে সময় আমি তখনও নেওড়াডাঙ্গায় আসিনি। তখন আমরা থাকতাম অন্য গ্রামে, ঝিলাইনগর। বাবার একটু জমি জমা ছিল, আর ছিল একটা বড় পুকুর। সেই পুকুরে ল্যাটা, শোল, রুইয়ের আমদানি ভালোই ছিল। আমি তন্ত্র সাধনায় গেলেও আমার রসনা ত্যাগ করিনি কখনো। আমি মাছ মাংস খেতাম ঠিক আগের মতোই। দীর্ঘ 6 মাস এখানে ওখানে কাটিয়ে বাড়ি ফিরে আসার পর একদিন দুপুরবেলা একটা ছিপ আর মাছ ধরার বাক্স নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে। ছিপ, কেঁচো ভর্তি কৌটো, বাড়কি ভেজানো, ছিপের মাথায় খাঁচ কাটা বেতের ডাঁটা আর একটা লোহার কাঁটা চামচ, তার মাথায় একটা পুরনো টুপি। মাছ ধরার জন্য একেবারে তৈরি। তবে রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু কালীচরণ পালের সঙ্গে। কালীদের বাড়িতে তখন জমজমাট মাটির ব্যবসা। মাটির মানে ওই মাটির ঠাকুর, ঘটি, বাটি, থালা, চায়ের কাপ, কি নয়। ওদের বাড়ির কারখানায় সারাদিন আগুন জ্বলে। ওর বাবা খুব নামি কারিগর ছিলেন। এখন ব্যবসাটা কালীচরণই দেখাশোনা করে। আমি হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, কিরে কালী, কেমন আছিস? কিন্তু কালীচরণের চোখে মুখে আমি দেখলাম এক অদ্ভুত অন্যমনস্কতা। যেন অনেক দূরে কোথাও মন চলে গেছে ওর। হঠাৎ চমকে উঠে বলল, কে? ও, রামশঙ্কর দা, তুই? এই আছি মোটামুটি। তুই কোথায় ছিলি এতদিন? শুনলাম বৈরাগ্য নিয়েছিস। তা হঠাৎ এ পথে আসার কারণ? এইসব দিকে টান নিজের ভেতর থেকেই আসে। তবে বৈরাগ্য হলেও আমি মাছ ধরতে ছাড়িনি, দেখেছিস তো। তারপর একটু থেমে ওকে জিজ্ঞেস করলাম, তা তুই তো বেশ হাসি খুশি একটা মানুষ ছিলি, আজ তোর মুখে অদ্ভুত এক ছায়া দেখছি। কেন রে কালী? কোনো দুশ্চিন্তা হয়েছে কি তোর মনে? আমার প্রশ্নটা শুনে কালীচরণ কিছুক্ষণ চুপ করে রইল। শেষে কালীচরণ মুখ ঘুরিয়ে বলল, চল পুকুরের পথেই বলি। আঁকা বাঁকা মাটির পথ ধরে আমরা হাঁটছিলাম পাশাপাশি। মাথার উপর ভারী মেঘের দল আর হালকা ঝিরঝিরে বৃষ্টি। কখনো হঠাৎ থেমে যায়, আবার শুরু হয় কারণেই। কালীচরণ বলল, বাবার শরীরটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না রে। ব্যবসা তো বড্ড মন্দা। বিশেষ করে এবছর যে কটা কাঁচা মাটির জিনিসপত্র বানানো হয়েছিল, মানে ওই মূর্তি, বাটি, কাপ, পিরিচ, সবই ভিজে গিয়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বর্ষার জলে গোটা কারখানা জর্জরিত। কর্মচারীদের বেতন দেওয়া পর্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। কিছুই বুঝতে পারছি না, সব খারাপ জিনিস একসঙ্গে কেন ভর করেছে আমাদের ঘাড়ে। আর তোর কাকা, তোদের ব্যবসার যে একটা বড় খুঁটি, উনি কিছু সাহায্য করছেন না? না রে, কাকা নিজেই ব্যবসার ভাগ বুঝে নিয়ে আলাদা হয়ে গেছে। কিন্তু যা ঘটেছে সেটা বলতেও বড় ভয় করে। গত মাসে হঠাৎ করে একদিন ঝগড়ায় জড়িয়ে পড়ল কাকা। যে কাকা বাবার সামনে কখনো গলা তোলেননি, সেই কাকা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিল। জমি জায়গা, ব্যবসার ভাগ সব কিছু সে নিজের মতো করে বুঝে নিতে চাইছে। বাবার সাথে তর্ক করতে করতে একসময় যেন চোখ লাল হয়ে উঠেছিল কাকার। মুখে অস্বাভাবিক রাগ, আর চোখে চোখে এমন চাউনি যেন যেন সে আর কাকা নেই, অন্য কেউ।
আমি কপালের ভাঁজ কুঁচকে একবার ভাবলাম, এই কালীচরণের বাবা আর কাকা এবং জ্যাঠা, এই তিনজনেই তো বেশ ঘরের ভিতরকার তিন সখা। এদের ভাই ভাই এত মিল, এত আন্তরিকতা সচরাচর দেখা যায় না। তবে তার মধ্যে দুই ভাই যদি আজ সম্পত্তি আর টাকার জন্য এমন শত্রুতে পরিণত হয়, তাহলে এর পেছনে হয়তো কিছু আছে। ঠিক তখনই কালীচরণ আবার বলল, তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তো এখনো বলিনি তোকে। ঝগড়ার সপ্তাহখানেক আগের এক ভোরবেলার কথা। সেদিন বাবা ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখে উঠোনের ঠিক দুটো সিঁড়ির ধাপে রাখা রয়েছে কলা পাতার উপর একটা কাটা ছাগলের মাথা, পাশে হলুদ, সিঁদুর, কিছু সুপারি, সর্ষের তেল আর একগুচ্ছ আধ পোড়া ধূপকাঠি। পরিষ্কার বোঝা যাচ্ছিল জিনিসগুলো ফেলা হয়নি, সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। বাবা তক্ষুনি আমাদের সবাইকে ডেকে তোলেন, কিন্তু কথা যেন কেউ না জানতে পারে এই বলে ঘটনাটা ঘরের মধ্যেই চাপা দেওয়া হয়। বাইরের কেউ জানে না এই খবর। আজ শুধু তোকেই বললাম, ভাই, কথাটা কিন্তু পাঁচ কান করিস না। কালীচরণের কথাটা শুনে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। কলা পাতার উপর ছাগলের কাটা মাথা, হলুদ সিঁদুর, পান সুপারি, এ তো নিছক কুসংস্কার নয়, এগুলো একটা নিদর্শন, তন্ত্র বা অভিশাপের এক অদৃশ্য ইঙ্গিত। আমি বললাম, আচ্ছা, কেউ কি রেখে গেছে? মানে, যে রেখে গেছে তার কোনো আভাস পাওয়া গেছে? কালীচরণ মাথা নেড়ে নাসূচক ভঙ্গিতে বলল, না রে, ঠিক বোঝা যাচ্ছে না কে বা কারা এই কাজটা করেছে। দেখ, যদি কিছু মনে না করিস, আজ সন্ধেবেলায় একবার তোদের বাড়িতে আসতে চাই। নিশ্চয়ই, আসবি না কেন রামদা, অবশ্যই আয়। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পুকুর পাড়ে। ছিপ ফেললাম। ঘন্টা দুয়েকের মধ্যেই বড় বড় 4টে রুই মাছ উঠল। তারপর আমি রওনা দিলাম বাড়ির দিকে। সন্ধ্যের ঠিক পরপর বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছে। মাথায় ছাতা নিয়ে আমি আবার কালীচরণদের বাড়ির দিকে এগিয়ে চললাম। সেখানে পৌঁছে দেখি সে বাড়িতেই আছে। আমাকে দেখে সে হাসি মুখে এগিয়ে এলো। ওর ঘরে গিয়ে বসতেই কালীচরণের মা এলেন, হাতে গরম গরম চায়ের কাপ আর 1 প্লেট আমতেল মাখা মুড়ি, সঙ্গে খাসা আলুর চপ। সেদিন সেই চায়ের ধোঁয়ার মধ্যেও একটা ভারী ভাব যেন লুকিয়েছিল, যেন অদৃশ্য কিছু চুপ করে বসে আছে আমাদের আড়ালে। তবে চা খেতে খেতে আমি কালীচরণকে বললাম, তুই আজ সকালে যেটা বললি সেটা সাধারণ কিছু নয়। সেই দৃশ্য, সেই সংকেত, এইসব দেখে আমি আন্দাজ করেছিলাম কিছু একটা হচ্ছে এখানে। কিন্তু তোদের বাড়ির মধ্যে এসে তেমন কিছু চোখে পড়ছে না, অথচ মনটা খচখচ করছে। কিছু একটা যেন এখানে আছে, কিন্তু ধরা দিচ্ছে না। আমি লক্ষ্য করলাম কালীচরণের চোখ দুটো গোল হয়ে উঠেছে। হারিকেনের আলো তার চোখে প্রতিফলিত হয়ে আরো ভয় ধরিয়ে দিচ্ছে। সে ফিসফিস করে বলল, কি হয়েছে রে রামদা, খুলে বল না একটু। আমি আর কিছু বললাম না। পকেট থেকে বার করলাম একটা ছোট্ট বস্তু। এটা একটা বিশেষ ধরনের তাবিজ, তৈরি এক মৃত মানুষের শ্মশানে পোড়ানো হাড় দিয়ে।
ওই অঘরী সাধুই আমাকে বানিয়ে দিয়েছিলেন মন্ত্রপুত সেই তাবিজটি। তবে জিনিসটা ছোট হলেও তার শক্তি অনেক বড়। ওটার গায়ে লেগে থাকা কিছু ছাই আর লাল রঙা দাগ এখনো স্পষ্ট। গায়ের ছোপ ছোপ নকশা দেখা যায়, শুধুমাত্র দেখা যায় আগুনের আলোয়, সাধারণ আলোয় নয়। আমি কালীচরণকে চোখ দিয়ে ইশারায় চুপ থাকতে বললাম। তারপর বাঁ হাতে তাবিজটি নিজের তালুর উপরে রাখলাম। ডান হাতের তর্জনী দিয়ে তার চারপাশে গোল গোল করে ঘোরাতে লাগলাম। মুখে অঘরী বাবার শেখানো কিছু মন্ত্র, যা অপ্রচলিত এবং প্রাচীন, তা আমি নিঃশব্দে উচ্চারণ করতে লাগলাম। সমস্ত ঘর যেন এক মুহূর্তে স্তব্ধ। বাইরে বৃষ্টি আর ঝিঁঝি পোকা, সঙ্গে মাঝে মাঝে পাতার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এইভাবে মিনিট খানেক চোখ বুজে থাকলাম। আমার মন ছড়িয়ে দিলাম এই ঘরের চারপাশে, উঠোনে, বারান্দায়, প্রত্যেকটি অন্ধকার কোণে। অনুভব করতে চাইলাম যে নিঃশব্দে কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে কিনা বা দিতে চাইছে কিনা। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি ধীরে ধীরে চোখ খুললাম। তারপর বললাম, না, সবকিছুই তো ঠিকঠাক। এখনো পর্যন্ত এমন কোনো অশুভ শক্তির স্পষ্ট চিহ্ন বা সাড়া শব্দ পেলাম না। কিন্তু আমার মন বলছিল, যা দেখছি তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে এই বাড়ির গাঢ় অন্ধকারে। কালীচরণের সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলার পরে আমি একবার তার বাবাকে দেখে আসবার সিদ্ধান্ত নিলাম। ঘরের ভেতরে প্রবেশ করতেই যেন একটা গুমোট স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস আমার বুকে থমকে গেল। জানালার কোণ দিয়ে চাঁদের এক ফালি অস্পষ্ট আলো ঘরে ঢুকেছে। যেন আলো নয়, এক রাশ ক্লান্তি মেঘে ছড়িয়ে পড়েছে সেই অসুস্থ প্রাচীন শরীরের উপর। চোখের সামনে পড়ল এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। কালীচরণের বাবা মাধব পাল একসময় গ্রামের একজন পরিপাটি ও বলিষ্ঠ পুরুষ, আজ যেন হাড় জ্বালানো একটা কঙ্কাল সদৃশ জীবনে রূপ নিয়েছে। তার রক্তহীন গাল দুটো গর্তের মতো ভিতরে ঢুকে গেছে, চোখ জোড়া বসে গেছে কোঠরে। সারা শরীরটা কেবল চামড়ায় মোড়ানো হাড়ের মতোই দেখাচ্ছিল। মাথার একপাশে কাঁচা পাকা চুল জট পাকিয়ে রুগ্নভাবে লুটিয়ে রয়েছে, এবং কপালে আর মুখে ফুটে উঠেছে মৃত্যু প্রায় মানুষটির নিঃশেষ আত্মার ছায়া। আমি বাইরে এসে কালীকে বিদায় জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। কিন্তু ঠিক দরজার গা ছুঁয়ে যখন বাইরে পা রাখছি, তখন হঠাৎ আমার নাকে এসে লাগলো এক আশ্চর্য ঘৃণ্য গন্ধ। একটা বিকৃত, বিভৎস, উৎকট গন্ধ, যা যেন মুহূর্তেই আমার চেতনার খোলসে ছুরি চালিয়ে দিল। যেন বহুদিন ধরে পচে থাকা মাছের আঁশটে গন্ধের সঙ্গে মিশে আছে কোনো মৃত প্রাণীর চামড়া পচা দুর্গন্ধ, আর তার গায়ে একরকমের লেগে থাকা সস্তার ধূপের ধোঁয়া। সব মিলিয়ে এমন এক ঘন সৃষ্টি ছাড়া গন্ধ, যা মানুষের হৃৎপিণ্ডে থাবা মারে। সেই গন্ধ আমাকে এমনভাবে ঘিরে ধরল, যেন বহুদিনের কোনো গোপন পাপ হঠাৎ করে আমার শরীর ছুঁয়ে চলে গেল।
বুকের ভিতরে একটা ধাক্কা লাগলো, যেন শির দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত নেমে এলো। আর ঠিক তখনই কালীচরণের বাবার ঘরের দিক থেকে ভেসে এলো এক করুণ হৃদয় বিদারক হাউ মাউ কান্নার আওয়াজ। আমি আর দেরি করলাম না, দৌড়ে গিয়ে দেখি মাধব পাল নিঃশব্দে নিশ্চল ভাবে বিছানায় পড়ে আছে। নিঃশ্বাসের শেষ সুতোটুকু যেন ছিঁড়ে গিয়েছে। কালীচরণ বাবার দেহ জড়িয়ে ধরে কেঁদে ভেঙে পড়েছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে অশ্রুর ভারে। আমি নিঃশব্দে বারান্দার দিকে এগোতে যাচ্ছি, তখনই সামনাসামনি মুখোমুখি হয়ে পড়লাম কালীচরণের কাকার সঙ্গে। তার চোখ ছিল একরকম অগ্নিময় দৃষ্টি, কঠোর তীক্ষ্ণ, অথচ সেই দৃষ্টির গভীরে কোথায় যেন লুকিয়েছিল এক আশ্চর্য প্রশান্তির শয়তানি মুচকি হাসি। আমি চোখ নামিয়ে নিলাম। সেদিন রাতেই শ্মশান যাত্রা হলো। আমিও শ্মশান বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু রাতটা আমার জন্য নিদ্রাহীন ছিল। বারবার মনে পড়ছিল সেই গন্ধটা, যেটা এসেই যেন মৃত্যু ঘনিয়ে এনেছিল মাধব বাবুর জীবনে। এক অদ্ভুত সংযোগ, এক অলৌকিক সমাপতন। এরপরেও কেটে গেল কয়েকটা দিন। মাধববাবুর শ্রাদ্ধ শান্তির দিন আমরা সপরিবারে নিমন্ত্রিত ছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর কালীচরণের সঙ্গে কথা বলার একটু সুযোগ পেলাম। আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, এই কয়দিনে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে? কালীচরণ মাথা দুলিয়ে না বলল। আমি নিচু গলায় জানালাম, আমি বাড়িতে কিছু ক্রিয়াকর্ম করেছি তোদের জন্য, তবে তোদের বাড়িতে একটা শান্তি সস্তায়নের কাজ খুব শীঘ্রই করার দরকার। আমার কথাটা শেষ হওয়ার আগেই যেন কোনো অশুভ ছায়া ঘনিয়ে এলো। কালীচরণের কাকা এসে দাঁড়ালেন পাশে। তার কণ্ঠে ছিল এক রূঢ় কাঠিন্য। তুমি বাছা আমাদের ব্যাপারে নাকটা না গলালেই ভালো হয়, বুঝেছো? আমরা এই বেশ ভালো আছি, কোনো যোগ্যটুকুর প্রয়োজন নেই। কোনো যোগ্যটুকু করার দরকার নেই। কালীচরণ তখন মাথা উঁচু করে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, কাকাবাবু, রামশঙ্কর আমার বন্ধু। ও যদি আমাদের মঙ্গলের জন্য কিছু করতে চায়, আমরা তো তাকে বাধা দিতে পারি না। এই কথা শুনেই কাকাবাবুর চোখ দুটো জ্বলে উঠল। দাঁত কিড়মির করতে করতে সোজা সেখান থেকে চলে গেলেন। আমি কিছু একটা বলার জন্য কালীচরণের দিকে এগোচ্ছি, এমন সময় সেই পুরনো গন্ধটা আবার ফিরে এলো। এবার যেন আরো তীব্র, আরো বিষাক্ত। একেবারে কানের পাশে ঘন্টা বাজিয়ে বুকের ভেতর পর্যন্ত পৌঁছে গেল সেই গন্ধের বিষক্রিয়া। ঠিক তখনই দূরে কিছু লোকের উত্তেজিত গলা শোনা গেল। জাম গাছটার নিচে ছুটে গিয়ে দেখি একটি ছাগল গাছের গড়িতে বাঁধা। তার শরীরটা অস্বাভাবিকভাবে ছটফট করছে। ছাগলটির পেট ফুলে উঠেছে অস্বাভাবিকভাবে। চারটে পা মাটির উপর ঠেসে টান টান হয়ে আছে। মুখে যন্ত্রণার আর্তনাদ থাকলেও কোনো আওয়াজ নেই। সেখান দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর মধ্যেই আটকে পড়েছে প্রাণটা। দেখতে দেখতে ছাগলটা মাটিতে লুটিয়ে পড়ল, আর এক চরম নিষ্ঠুর যন্ত্রণার আঁচড় নিয়ে নিঃশব্দে বিদায় নিল। আমি স্তব্ধ হয়ে রইলাম।
একটাই ভাবনা মাথায় ঘুরছে, এই গন্ধ, সেই একই বিভৎস গন্ধ। গন্ধটা এলেই কেন যেন একটি একটি করে প্রাণ নিঃশেষ হয়ে যাচ্ছে। এই এই গন্ধ কি তবে মৃত্যুর দূত? এর অর্থ কি? কোন অজানা ছায়া আমাদের ঘিরে ধরছে? আমি কালীচরণকে একখানা ফর্দ লিখে দিলাম কয়েকটি বিশেষ যাগযজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করার জন্য। ওর প্রতি আমার একরকম সহানুভূতি কাজ করছিল। এই অব্যাখ্যেয় অশুভতা ওর পরিবারকে পিষে দিচ্ছে, অথচ সে অসহায়। বিদায়ের আগে তাকে খুব স্পষ্ট করে বলে দিলাম, এবার দেরি করলে সর্বনাশ ঠেকানো যাবে না। বাড়িতে শান্তিযজ্ঞ ক্রিয়া করতেই হবে। এটা যেমন জরুরি তেমন অবিলম্বে। দিনটা কোনো রকমে কাটল। বুকের ভিতর এক ধরনের গুমোট অস্বস্তি নিয়ে সময় গড়াচ্ছিল। কিন্তু রাতের নীরবতা ছিন্ন করে আবার সেই পরিচিত পচা তীব্র ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে লাগলো। ঘুমটা ভেঙে গেল। চারিদিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন, যেন গোটা গ্রাম মায়ার নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অথচ আমি জেগে উঠলাম একটা অজানা আতঙ্কে। চোখ মুছতে মুছতে উঠে বসলাম। মশারির এক পাশ তুলে চৌকি থেকে পা নামালাম। তারপর জানালার কাছে গিয়ে দাঁড়াতেই মনে হলো বাতাস দক্ষিণ দিক থেকে বইছে, আর সেই হাওয়ার সঙ্গেই ভেসে আসছে মৃত্যুর দূত সমগন্ধ। নিশ্চয়ই কারোর দেহ বা আত্মা কোথাও নিঃশেষ হয়ে গেছে। এই দক্ষিণ দিকের জানালা দিয়ে ৩-৪টে বাড়ি পেরিয়ে পালবাড়ির পেছনের পুকুরটা দেখা যায়। আজ চাঁদের আলো ঝিকমিক করছে। পুকুর পাড়ের উঁচু নারকেল গাছগুলোর মাথায় বাতাস খেলা করছে, কিন্তু সেই খেলা যেন কোনো অজানা সংকেত দিচ্ছে। চোখ পড়তে দেখি একটা ছায়া মূর্তি, একটা অচেনা অবয়ব গাছের পাতার ফাঁক দিয়ে কুয়াশার মতো উঠে এসে 4 হাত পায়ে ভর করে নিঃশব্দে লাফিয়ে লাফিয়ে উঠে চলেছে সেই পুকুর পাড়ের সবচেয়ে লম্বা নারকেল গাছটার কাণ্ড বেয়ে ওপরের দিকে। চাঁদের আলোয় সেই দৃশ্যটুকু স্পষ্ট। তার গায়ে কোনো কাপড় নেই, চামড়া যেন টান টান হাড়ের গায়ে লেগে আছে, মাথাটা নিচু, 4টি হাত পা ছড়ানো। গাছের খাঁজ ধরে উপরে উঠে যাচ্ছে এমন স্বচ্ছন্দ ভঙ্গিতে যেন সেটা তার নিজের বাসস্থান। আলো আর ছায়ার খেলায় সেই ছায়ামূর্তির চোখ দুটো যেন লালচে জল জল করছিল। এক মুহূর্তের জন্য চোখের পাতা ফেলতে ভুলে গেলাম আমি। সারা শরীর জমে গেল। আর চুপ থাকতে পারলাম না। টেবিল থেকে হ্যারিকেন বাতিটা তুলে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম। রক্ষা কবচটার সঙ্গে নিতে ভুলিনি। অঘরী বাবা যেটা একবার এক বিশেষ তিথিতে আমাকে দিয়েছিলেন, সেটার ভার এখন যেন একটু বেশি অনুভব করছিলাম। চুপচাপ বাতির আলোয় এগিয়ে গেলাম সেই নারকেল গাছটার দিকে। পুকুর পাড়টা মৃত প্রায় নিঃশব্দে ঘেরা। গাছটার তলায় এসে পৌঁছতেই ঠান্ডা একটা শীতলতা
শরীরে ঢুকে গেল। কিন্তু আশ্চর্য, গাছের গায়ে কোথাও কোনো ছায়া নেই, কোনো পায়ের ছাপ, আঁচড়, ভাঙা চোরা কিছুই নেই। যেন যেন কিছুই ঘটেনি। তবে গন্ধটা এখানে আরেকটু তীব্র। এবার সেই উৎকট গন্ধ একদম কালীচরণদের বাড়ির দিক থেকে আসছে। সোজা হাঁটতে হাঁটতে যখন ওদের বাড়ির মূল ফটকের সামনে পৌঁছলাম, দেখি ভেতরে যেন একটা তীব্র হুলস্থুল অবস্থার সৃষ্টি হয়েছে। ঢুকতেই দেখি কারখানার কাজ করা কয়েকজন কর্মচারী, কালীচরণের বাড়ির কয়েকজন লোক সবাই ছুটোছুটি করছে। কেউ একটা থালায় জল আনছে, কেউ বাতি জ্বালাচ্ছে, কেউ কেউ চিৎকার করে কাঁদছে। আর তাদের মাঝখানে কালীচরণ, হতভম্ব, ভীত, দিশেহারা। আমি দ্রুত ওর কাছে গিয়ে বললাম, কালী, কি হয়েছে আবার? এত হুলস্থুল কিসের? সে কাঁপা গলায় বলল, আর বলিস না রামদা, গোয়াল ঘরের 3টে গরু আর 2টো বাছুর সব মারা গেছে, ঠিক সেদিনকার ছাগলটার মতো। চটপট করতে করতে মুখ দিয়ে বেরিয়েছে কালো রক্তের ছিটা। আমার বুকের ভিতরটা যেন আবার চুইয়ে উঠল। সেই একই গন্ধ এবং তার সঙ্গে মৃত্যু। হঠাৎ একটা কথা আমার মাথায় খেলে গেল। আমি কালীকে বললাম, আচ্ছা, একটা কথা বলতো কালী, সেদিন ভোরে মাধব কাকু যে ছাগলের কাটা মাথাটা কলা পাতায় পেয়েছিলেন, সেটা পরে কি করেছিলেন? সেটা তো আমার বাবা নিজের হাতে ওই মনা কাকাদের বাঁশ বাগানে গিয়ে পুঁতে দিয়েছিলেন। আমি তখন ওনার সঙ্গেই ছিলাম। তাহলে আমাকে সেখানে নিয়ে যেতে পারবি? এখনই? হ্যাঁ, এখন না হলে আর কখনো নয়। কালীচরণ আমার দিকে এক মুহূর্ত তাকালো, তারপর মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, চল, আয় আমার সঙ্গে আয়। আমরা দুজনে হ্যারিকেন বাতির আলোয় রওনা দিলাম মনা কাকাদের বাঁশ বাগানের দিকে। রাত তখন গভীর। পেছনে নিঃশব্দে গ্রামটা নিদ্রার দেশে হারিয়ে গেছে। পথ ধরে হাঁটতে হাঁটতে বাঁশবাগানের দিকে এগোতে লাগলাম। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। বাতাস মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার আচমকা একটা ঝিরঝিরে ঠান্ডা হাওয়া এসে মেরুদণ্ড বরাবর নামিয়ে দিচ্ছে বিদ্যুৎ খণ্ডের মতো ঠান্ডা স্পর্শ। বাঁশের পাতাগুলো কাঁপছে না, কিন্তু মনে হচ্ছে যেন তার ফাঁকে ফাঁকে কেউ নজর রাখছে আমাদের ওপর। মাঝে মাঝে দূর থেকে কোথাও ঝিঁঝি ডেকে উঠছে, আবার থেমে যাচ্ছে। 5 মিনিট মতো হাঁটার পর আমরা পৌঁছে গেলাম বাঁশ বাগানের গভীরে সেই নির্দিষ্ট জায়গাটায়, যেখানে নাকি সেই কাটা মাথাটা পুঁতে রাখা হয়েছে। হঠাৎ বাতাসটা থেমে গেল। হ্যারিকেন বাতির আলো এসে মাটি দেখা যাচ্ছে, কাঁচা স্যাঁতস্যাঁতে, যেন যেন সদ্য খোঁড়া হয়েছিল। আমি কালীচরণের দিকে চেয়ে বললাম, এইখানেই? সে মাথা নাড়ল, যেন চারপাশটা আরো ঘন, আরো অন্ধকার হয়ে উঠল। চাঁদের আলো নেই, বাতাস নেই, কেবল থমথমে একটা নিস্তব্ধতা আর অচেনা ভয় যেন ধমনী চুইয়ে ঢুকে পড়ছিল। কালীচরণ একদৃষ্টে তাকিয়ে আছে সামনের জমির দিকে। তার মুখে কথা নেই, চোখে শুধুই আতঙ্ক। সে পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। আমি বুঝলাম
আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। আমি হ্যারিকেনটা কালীচরণের হাতে দিলাম। আলো যেন ঝিমিয়ে উঠল। গাঢ় ছায়ায় আমি হাতড়ে খুঁজতে লাগলাম একটা কাঠের ডাল বা বাঁশের সরু কঞ্চি। অবশেষে একটা ভেজা ডাল পেলাম। সেটাকে দিয়ে এই নরম ভেজা মাটির উপর কালীচরণের দেখিয়ে দেওয়া জায়গাটা খোঁচাতে লাগলাম। বৃষ্টি হয়েছে বিগত 2 দিন ধরে, মাটি সিক্ত, তাই খুব একটা কষ্ট হলো না। কয়েক মিনিটের মধ্যেই মাটি খানিকটা সরিয়ে ফেলতেই একটা পচা গলা বস্তু উকি দিতে লাগলো। চোখ খুলে তাকাতেই বুঝলাম এটাই সেই ছাগলের কাটা মাথা। কিন্তু মাথাটা তখন আর চেনার মতো নয়। মাংসপেশি পচে গিয়ে এক বিভৎস বিকৃত চেহারা নিয়েছে। গর্তের ভেতর থেকে অসহ্য এক দুর্গন্ধ ছড়াচ্ছে, যেন একটা আস্ত সব মাটির নিচে লুকিয়ে আছে। কচকচে পোকাগুলো মুন্ডুর গর্তে গিজ গিজ করছে, কোথাও যেন নড়ছে। এক ঝটকায় বুকটা গলা অবধি উঠে এলো। ঘিন ঘিনে সেই গন্ধে বমি এসে যাচ্ছিল। তবে আমি নিজেকে কঠোরভাবে সামলালাম। এই মুহূর্তেই আমাকে কিছু একটা করতে হবে, সময় নেই। আমি সঙ্গে আনা আমার রক্ষা কবচ, অঘরী বাবার দেওয়া সেই তান্ত্রিক মাদুলিটা বের করলাম। তারপর আমাদের চারপাশে এবং সেই গর্তের চারধারে একটা অলৌকিক বৃত্ত আঁকলাম। আমার ঠোঁটে জপ চলছিল। আমি জানতাম যার কীর্তি এটি, সে হয়তো ঠিক এই মুহূর্তেই আমাদের দেখছে। আমি ভয় পাই না, কিন্তু কালীচরণ যদি ভয়ের অতিশয্যে কিছু করে ফেলে তবে সর্বনাশ নিশ্চিত। আমি তাকে বললাম, চল, এবার দৌড়বি। কিছু দেখলে থামবি না। সাহস করে বুক চিতিয়ে চল, আমি তো আছি, আমাদের ক্ষতি করতে পারবে না কিছু। কথাটা বলা শেষ হতেই বাঁশ ঝাড়ের মাথায় সশব্দে পাতাগুলো নড়ে উঠল। একটা চিলচিল শব্দ উঠল, যেন কেউ মাথার উপর দিয়ে দ্রুত গতিতে সরে গেল এপাশ থেকে ওপাশে। আমার রক্তহীন হয়ে গেল মুহূর্তে। আমি আমার গেঞ্জিটা খুলে ছাগলের বিকৃত মুন্ডুটা শক্ত করে পেঁচিয়ে বেঁধে নিলাম। এক জঘন্য কাজ, কিন্তু আমাকে করতেই হবে। অঘরী বাবা আমায় একবার বলেছিলেন, কালা জাদু নিধন পদ্ধতির সময় আসরিক নিদর্শন সঙ্গে রাখা জরুরি। আজ সেই শিক্ষার সার্থকতা আসছে। এরপর শুরু হলো জীবনের সবচেয়ে ভয়ানক দৌড়। আমরা দুজন প্রাণপণে দৌড়াচ্ছি অন্ধকারের ভিতর দিয়ে। বনের রাস্তা, কাদা মাটি, ভেজা ঘাস, কিছুই আমাদের থামাতে পারছে না। পিছনে যেন কোনো ছায়া ধাওয়া করছে। আমি বুঝতে পারছিলাম না সেটা মানুষ, আত্মা নাকি অন্য কিছু। হ্যারিকেন বাতির আলো কাঁপছে, তার নিচে কালীচরণের মুখ ভয়ানক বিবর্ণ। হাঁপাতে হাঁপাতে সে আমার হাত আঁকড়ে ধরেছে। আমি বললাম, ভয় পাবি না কালী, একটু সাহস রাখ। আমার বুকের ধমনী যেন ফেটে যাবে, তবু আমি দৌড় থামালাম না। পিছনে একবার তাকিয়ে দেখি কিছু নেই, অথচ মনে হচ্ছিল আমরা একা নই। যেন এক অশরীরী ছায়া ঠিক পেছনে নিঃশব্দে ধাওয়া করছে। অবশেষে কালীচরণের বাড়ি পৌঁছে গেলাম। দুজনেই হাঁপাতে হাঁপাতে উঠোনে পড়ে গেলাম। আর দেরি নয় কালী,
এক্ষুনি আমাকে যোগ্যে বসতে হবে। সে কিছু না বলেই ছুটে গেল ঘরের ভিতর। সৌভাগ্যক্রমে বাড়িতে ছিল শুকনো বেলগাছের ডাল, ঘি, সাদা বালি আর যা যা প্রয়োজন। তেল, আতপ চাল, সিঁদুর, পোড়া কাঁথার ছাই, এক চালা ধুনো, মটরের খোল, কিছু পুরনো ধূপকাঠি সব এনে দিল কালীচরণ। এক নিঃশ্বাসে সে কাজ করছিল, যেন মৃত্যুর হাত থেকে পালানোর শেষ চেষ্টাটা করছে। আর ঠিক তখনই দেখা দিল বাধা। কালীচরণের কাকা, এক কঠিন নাস্তিক, খালি গায়ে খালি চোখে জ্বলন্ত বিরোধিতা। তিনি এগিয়ে এলেন, চেঁচিয়ে বললেন, এই যে এসব অন্ধবিশ্বাস নাটক এখানে চলবে না, বুঝেছো? আমি ধীর কিন্তু কঠোর স্বরে বললাম, দেখুন কাকাবাবু, আপনাকে আমি শ্রদ্ধা করি, তাই চাই না আপনার সঙ্গে কিছু অপ্রত্যাশিত ঘটুক। তাই বলছি, অনুগ্রহ করে এখন একটু চুপ করে বসে থাকুন। কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন তিনি। তখনই এগিয়ে এলেন কালীচরণের মা, সদ্য বিধবা, মুখ শুকনো, চোখে জল। আমার পায়ের কাছে বসে কাঁপা গলায় বললেন, তুমি বাবা কিছু একটা করো। বিগত কয়েক মাস ধরে আমাদের সাথে যা হয়ে চলেছে, আমরা তো কারোর ক্ষতি করিনি। হঠাৎ হঠাৎ এমন শত্রু কে হয়ে উঠল? আমি মাথা নিচু করে বললাম, চিন্তা করবেন না কাকিমা, যতটা পারি আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব এই অভিশাপকে চিরতরে মুছে দিতে, আজ রাতেই। আমি বাড়ির উত্তর পূর্ব কোণটা বেছে নিলাম, অর্থাৎ ঈশানকোণ, যেখানে বাড়ির দেবতাদের অধিষ্ঠান হয়ে থাকে। ওটাই সব থেকে নীরব, স্থির আর তুলনামূলকভাবে বাইরে থেকে শক্তিশালী কোনো অনুপ্রবেশ ঠেকাতে উপযুক্ত। কিছুটা জায়গা খানিকটা পরিষ্কার করে মাঝখানে তৈরি করলাম একটি ছোট কিন্তু পূর্ণাঙ্গ যজ্ঞকুণ্ড। চারপাশে একে একে সাজিয়ে রাখলাম তেল, সিঁদুর, শুকনো বেলগাছের ডাল, ঘি, আতপ চালের আটা, সাদা বালি, তুলসী পাতা, গঙ্গার জল এবং কালীচরণ যে কয়েকটি মাটির পাত্রে কিছু গন্ধদ্রব্য আর শুকনো নিম পাতা এনে দিল। সব পৃথিবীর সমস্ত সুনির্বাচিত আতঙ্ক যেন ছায়ার মতো ঘনিয়ে এসেছিল তখন। বাইরে বাতাস নেই, অথচ বেলগাছের পাতাগুলো অদ্ভুতভাবে দুলে উঠছে, যেন কেউ ঠেলে দিচ্ছে প্রতিবার, যেন চোখের অগোচরে কিছু একটা প্রবেশ করতে চাইছে ওই বাড়ির গাঢ় গোপন স্তরে। কালীচরণ, তার মা আর সঙ্গে বাড়ির কয়েকজন আর কর্মচারী, তারা খানিকটা দূরে বসে নির্বাক হয়ে তাকিয়ে আছে। তাদের চোখে আতঙ্ক, বিস্ময় আর এক রাস উদ্বেগ। আমি আগুন ধরালাম যজ্ঞকুণ্ডে। প্রথমে আহুতি দিলাম ঘিয়ের সঙ্গে সিঁদুর মেশানো আটা, তারপর বেলগাছের শুকনো ডাল। এক মুহূর্তে থেমে নিজের ডান হাতের তর্জনীতে ক্ষত করে খানিকটা রক্ত বার করলাম। সেই রক্ত মিশিয়ে দিলাম আহুতি হিসেবে। তারপর ধীরে ধীরে শুরু করলাম সেই দুর্লভ রক্তঘ্নতন্ত্র, যেটা একদিন অঘোরী বাবা আমাকে শিখিয়েছিলেন। একের পর এক মন্ত্রোচ্চারিত হতে লাগলো আমার ঠোঁট থেকে, প্রথমে ধীরে, তারপর যেন মন্ত্র নিজের গতিতে দৌড়াতে শুরু করলো আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে। হঠাৎ ছায়ার মতো কিছুর উপস্থিতি যেন ঘরের চারপাশে ঘটছে। বাড়ির সীমানার চারিদিকে একবার যেন ঘরের ভেতর থেকে শব্দ আসছে অস্বাভাবিক রকমের, আবার কখনো পেছনের দরজার অন্ধকারে চারিদিকের বাতাস যেন কেমন গুমোট হয়ে আসছে।
দম বন্ধ করা একটা চাপ এসে পড়ছে বুকের ওপর। আমি আমি আমার গায়ের গেঞ্জির ভেতরে জড়িয়ে রাখা সেই পচা ছাগলের মাথাটা বের করলাম। গন্ধটা এমন তীব্র যে শরীরের ভেতর থেকে বমির ঢেউ উঠে আসছিল, কিন্তু আমি চোখ বন্ধ করেই সেটা যজ্ঞের আগুনে ছুঁড়ে দিলাম। আর ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এক তীব্র রাগান্বিত গর্জনের মতো আওয়াজে। এরপর হঠাৎই সে আগুন আবার ধপ করে নিভে গেল। আর সেখান থেকে বেরোতে লাগলো কালো কুচকুচে ধোঁয়া। না না, ওটা শুধুমাত্র ধোঁয়া নয়, ওর মধ্যে ছিল কোনো জীবন্ত অশুভ শক্তির অস্তিত্ব। স্পষ্ট দেখতে পেলাম সেই কালো ধোঁয়াটা যেন সেই সেই ছাগলের কাটা মুন্ডুটার রূপ ধারণ করেছে। কি বিভৎস সেই মুখাবয়ব! আমি তখনও যজ্ঞের আসনে বসা, কিন্তু শরীরটা আর টিকছে না। নাক, চোখ, কান সব দিক থেকে রক্ত চুইয়ে গড়িয়ে পড়ছে। আমার দৃষ্টিও ঝাপসা, কিন্তু মুখ থামাইনি। গলা শুকিয়ে কাঠ, তবু শেষ শক্তি দিয়ে জপে চলেছি মন্ত্র। হঠাৎ এক মুহূর্তে মনে হলো আমি যেন হেরে যাচ্ছি। শয়তানি শক্তি হয়তো আমায় শেষ করেই দেবে। আর ঠিক তখনই মনে পড়ল সেই অঘরী বাবার শেখানো বিশেষ শঙ্খচক্র বেতাল তিলক রীতিটি। আমি কপালে ছাই দিয়ে এক বিশেষ চিহ্ন এঁকে যজ্ঞের মধ্যে পড়ে থাকা শেষ চূর্ণাংশটুকু হাতে তুলে বিশেষ কায়দায় যজ্ঞকুণ্ডে ছুঁড়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে যেন আকাশ কেঁপে উঠল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, একটা বিকট গর্জন। তারপরে একসঙ্গে সারা বাড়ির চারপাশে এক অদৃশ্য ঝড় উঠল। জানালার কাঁচ কেঁপে উঠল, বাতাসে সিঁদুর ছড়িয়ে পড়ল ঘরের কোণে কোণে, মাটির হাড়ি উল্টে পড়ল, বাতাসের চিৎকার ভেসে এলো, তোরা পারবি না। আর ঠিক সেই মুহূর্তে যজ্ঞের আগুন আরো বেশি জোরালো ভাবে দাউ দাউ করে জ্বলতে লাগলো। লাল, হলুদ, নীল, বেগুনি সব রং মিশিয়ে এক বিভীষিকাময় শিখায়। কয়েক সেকেন্ডের জন্য সে আলোতে ঘরের সমস্ত কোণ, বাড়ির সমস্ত জায়গা যেন ঝলসে উঠল। আর তারপর সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা। আমি শুধু অনুভব করলাম আমার শরীরটা ভারী হয়ে পড়ছে। আর পারছি না, কিছুই শুনতে পাচ্ছি না, শুধু আমার মাথাটা পেছনে পড়ে গেল। চেতনা হারালাম। ভোর রাতের দিকে চেতনা ফিরে এলো। আমি চোখ খোলার চেষ্টা করলাম, যেন স্বপ্নের ধুলো মাখা দরজা ঠেলে ফিরে আসছি। চারপাশে চেনা মুখ, কালীচরণ, তার মা, দুই কর্মচারী আর এক বৃদ্ধ। সবাই আমাকে ঘিরে আছে, কারোর চোখে জল, কেউ নীরব। আমার ঠোঁটে দুধের উষ্ণতা, গরম দুধের কাপে কেউ আমার ঠোঁট ছোঁয়াচ্ছে। আমি আস্তে আস্তে ধাতস্থ হচ্ছি। কালীচরণের মা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, তুমি আমাদের রক্ষা করতে গিয়ে এত বড় বিপদের মধ্যে পড়বে বুঝতে পারিনি। তোমার কিছু একটা হয়ে গেলে সমাজে মুখ দেখাতে পারতাম না আমরা। চিন্তা করবেন না কাকিমা, আমি যথাসাধ্য করেছি, বাকিটা এখন ঈশ্বরের হাতে। তবে এই কথা নিশ্চিত,
আপনাদের পরিবারের উপর কেউ মারণ বাণ প্রয়োগ করেছিল। আমি সেই বাণ ঘুরিয়ে দিয়েছি ঠিক তার দিকেই। সময় হলেই জানা যাবে কে আপনাদের চোখের আড়াল থেকে এই সর্বনাশ ঘটাতে চাইছিল। এতটা বলে রামশঙ্কর বাবু থামলেন। দোকানের মধ্যে সবাই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। শুধু পচা মৃদু স্বরে জিজ্ঞাসা করল, এই, তাহলে দাদু, কে ছিল সেই ব্যক্তি যে পাল পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল? সেটা তো বললে না। তোমরা জানতে চাও কে ছিল সেই ব্যক্তি যার ছায়ার মধ্যে দিয়ে ভয় একে একে নিঃশেষ করেছিল পালবাড়ির মানুষদের? সত্যি বলতে, যখন তার আসল পরিচয় জানতে পারি তখন আমারও যেন পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। তবে ওই রাতের পর পালবাড়িতে আর একটাও অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এ যেন এক নিঃশব্দ বিস্ময়ের পর নিঃশ্বাস ফেলার সুযোগ। কিন্তু তা স্থায়ী হয়নি বেশি দিন। সপ্তাহখানেকের মধ্যেই এক সকালে কালীচরণ হঠাৎ হাঁপাতে হাঁপাতে এসে পড়ল বাড়িতে। রামদা, রামদা, ও রামদা, শিগগিরই চলো। দেখবে না কে আমাদের সর্বনাশ করতে চেয়েছিল? মনের গভীরে এক রাশ প্রশ্নের ঝড় নিয়ে আমি পা মিলালাম কালীচরণের সঙ্গে। পালবাড়ির উঠোনে পা রেখে দেখলাম যে দৃশ্য আমি কোনোদিনও কল্পনা করিনি সেটা। এই পুরো ঘটনাটা শুরু থেকেই আমার মনে একটা সন্দেহের কাঁটা বিঁধেছিল কালীচরণের কাকার প্রতি। কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। এই সব কিছুর নেপথ্যে ছিল কালীচরণের জ্যাঠামশাই খগেন পাল, যার মুখে কেউ কোনোদিনও কোনো বাজে কথা শোনেনি, যে ছিলেন গ্রাম্য সমাজের চোখে আদর্শ একজন মানুষ, ভোলা ভালা, শান্ত, সৎ এবং ধর্মপরায়ণ। ভাইদের প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত দিত সকলেই। অথচ তারই নিষ্কলুষ মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক রক্তচক্ষু, এক নির্মম ষড়যন্ত্রের কারিগর। তিনি চাননি তার মেজ ভাই বা ছোট ভাই কেউ বেঁচে থাকুক, কারণ তাদের দুজনের পরিশ্রমেই পালবাড়ির ব্যবসা দ্রুত ফুলে ফেঁপে উঠছিল। সম্পদের পাহাড় দেখে খগেন পাল দিন দিন ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিলেন। আর সেই ঈর্ষা, সেই লোভই তাকে ঠেলে দেয় এক অসুস্থ সিদ্ধান্তের দিকে, নিজের ভাইদের সপরিবারে সরিয়ে দিয়ে সম্পূর্ণ সম্পত্তির মালিক হওয়ার দিকে। তিনি একজন তান্ত্রিকের সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন। সেই তান্ত্রিকের সাহায্যে মারণ ক্রিয়া চালিয়েছিলেন নিজেরই পরিবারের উপর। প্রথমে মেজ ভাই, তারপর ছোট ভাই, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিলেন একের পর এক। তিনি নিজেই তার স্বীকারোক্তিতে সমস্ত কথা বলেছেন। খগেন পালের স্বীকারোক্তি শুনে আমার নিজেরও মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি জানি আমি অপরাধ করেছি, আর তার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি তিনি পেয়েছিলেন, ভয়ঙ্কর গা শিউড়ে ওঠা শাস্তি। আমি সেদিন কালীচরণের সঙ্গে পালবাড়িতে ঢুকেই দেখেছিলাম খগেন পালের দেহটা। সে যেন আর মানুষ ছিল না, রাতারাতি এক হাড়ের খাঁচা তৈরি হয়েছিল, কঙ্কালের মতন ভস্মীভূত শরীর। তবুও তার বুকের ভেতর থেকে যেন ধুকপুক শব্দ বেরোচ্ছিল, কোনো মতে টিকে ছিল। চোখের গভীরে ছিল শুধুই আতঙ্ক এবং অনুশোচনা। সেই অবস্থাতেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন তা
আজও আমার কানে বাজে। আমার সমস্ত অপরাধ, আমার সমস্ত কলঙ্ক আমি স্বীকার করছি। আমাকে ক্ষমা করো না, কারণ আমি তার যোগ্য নই। রামশঙ্কর বাবু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, জীবনের সবচেয়ে বড় বিপদ আসে সেই দিক থেকে যেদিকে আমরা সবচেয়ে কম সন্দেহ করি। অনেক সময় যারা বাইরে থেকে ভদ্র, শান্ত আর নিষ্কলুষ মনের হয়, তাদের ভেতরেই লুকিয়ে থাকে ধ্বংসের ছায়া। আমরা বড় ভুল করি যখন সম্পর্কের দোহাই দিয়ে অন্ধবিশ্বাস করি। আর মানুষ যখন নিজের রক্তের কাছেও বিষ ঢেলে দেয়, তখন তার জন্য শাস্তি শুধু মৃত্যুই নয়, নরকেও অপেক্ষা করে। খগেন পাল তার যোগ্য শাস্তি পেয়েছিলেন। শুধু শারীরিক মৃত্যুই নয়, মানসিকভাবে, আত্মিকভাবেও ধ্বংস হয়ে গিয়েছিলেন ওই 7 দিনের মধ্যেই। যেমন তিনি ভাইদের নিঃশেষ করেছিলেন বা করতে চেয়েছিলেন, তেমনই মৃত্যুর আগেই নিঃশেষ হয়েছিলেন তিনি নিজে। পালবাড়ির আকাশ তখন দীর্ঘশ্বাস ফেলেছিল। আর আমি বুঝেছিলাম, কোনো তান্ত্রিক মারণবিদ্যা যতই ভয়ঙ্কর হোক না কেন, ঈশ্বরের বিচার তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।